আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মোহাম্মদ শরাফুদ্দিন, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। আজ আমি হিসাব বিজ্ঞান বিভাগের মাস্টার্স ফাইনাল ইয়ারের MBA ফাইনাল ইয়ারের একটি ক্লাস নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। আমার কোর্সের নাম কর্পোরেট ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। আজকের আলোচনার বিষয় স্পেশাল রিপোর্টিং। প্রিয় ছাত্রছাত্রীরা, স্পেশাল রিপোর্টিং সম্পর্কে আমি ইতোপূর্বের ক্লাসে আমি বিস্তারিত আলাপ আলোচনা করেছি। অঙ্ক করার নিয়ম নীতি এগুলো আমি ব্যাখ্যা করেছি। আজকে আমি একটি নতুন অঙ্ক করানোর জন্য উপস্থিত হয়েছি। আমি অঙ্কটি পড়ছি। Following are the balance sheets of A Limited and B Limited as at 31st December 2018. Liabilities দেয়া আছে শেয়ার ক্যাপিটাল, শেয়ারস অফ টাকা 100 each, জেনারেল রিজার্ভ 1 on 2018, ক্রেডিটর্স, বিলস পেয়েবল, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। অ্যাসেটে আছে গুডউইল, ফিক্সড অ্যাসেটস, স্টক, debtors, 1500 shares in B Limited at cost, cash at bank. প্রিয় ছাত্রছাত্রীরা দেখো, অ্যাসেট পাশে 1500 শেয়ারস ইন বি লিমিটেড অ্যাট কস্ট দেওয়া আছে। তার মানে বি লিমিটেডের 1500 পিস শেয়ার এ লিমিটেড ক্রয় করে নিয়েছে। ক্রয় করেছে এ লিমিটেড, তাহলে এ হলো হোল্ডিং কোম্পানি, বি লিমিটেডের শেয়ার কিনেছে, বি হলো সাবসিডিয়ারি কোম্পানি। অতিরিক্ত তথ্যের মধ্যে বলা হলো the profit and loss account of B Limited showed a balance of taka 55,000 on 1st January 2018. A dividend of 12.5% was paid in October 2018 for the year 2017. This dividend was credited by A Limited to its profit and loss account. A Limited acquired the shares of B Limited as on 1st July 2018. The bills payable of B Limited was all issued in favor of A Limited. A Limited discounted these bills. Included in the creditors of B Limited is taka 24,000 for goods supplied by A Limited. Included in the stocks of B Limited are goods to the value of taka 12,000 which were supplied by A Limited at a profit of 25% on cost. Prepare a consolidated balance sheet of A Limited as at 31st December 2018. Support your answer with detailed workings. প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে এ লিমিটেড এবং বি লিমিটেড দুটি প্রতিষ্ঠান রয়েছে। বি লিমিটেডের 1500 পিস শেয়ার এ লিমিটেড ক্রয় করে নিয়েছে। এ হলো হোল্ডিং কোম্পানি, বি হলো সাবসিডিয়ারি কোম্পানি। অতিরিক্ত তথ্যের মধ্যে বলা হলো 2018 পয়লা জানুয়ারিতে আমার বি লিমিটেডের প্রফিট ছিল 55,000 টাকা এবং ডিভিডেন্ড অফ 12.5% was paid in October 2018 for the year 2017. 2018 সালের অক্টোবর মাসে 12.5% লভ্যাংশ পেইড করা হয়েছে। এটা 2017 সালের লভ্যাংশ বাবদ। 2017 সালের লভ্যাংশ 2018 সালে পে করেছে অক্টোবর মাসে। This dividend was credited by A Limited to its profit and loss account. আর A Limited কি করেছে? এই ডিভিডেন্ডের টাকাটি তার প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে ক্রেডিট করে রেখেছে। এরপরে বলা হলো A Limited acquired the shares of B Limited as on 1st July 2018. 2018 সালের 1 জুলাই A Limited B Limitedের শেয়ারগুলো ক্রয় করে নিয়েছে। তাহলে দেখো, হোল্ডিং কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানির শেয়ারগুলো কিনে নিয়েছে জুলাই মাসের 1 তারিখে। তার মানে জুলাই মাসের 1 তারিখের পূর্ব পর্যন্ত দুটি কোম্পানি আলাদা আলাদা ছিল। জুলাই মাসের 1 তারিখ থেকে দুটি কোম্পানি একীভূত হয়ে যাবে, হোল্ড করবে তারা। এরপরে বলা হলো দ্য বিলস পেয়েবল অফ বি লিমিটেড ওয়াজ ওয়াল ইস্যুড ইন ফেভার অফ এ লিমিটেড। এ লিমিটেড ডিসকাউন্টেড দিস বিলস। যে বি লিমিটেডের যে বিলস পেয়েবল আছে, এই টাকাটা পে করতে হবে এ লিমিটেডকে, কিন্তু এ লিমিটেড বিলটি ডিসকাউন্ট করে দিয়েছে। যদি এরকম ইন্টারনালি কোনো বিল থাকে এবং সেটা যদি আবার ডিসকাউন্টেড হয়ে যায়, তাহলে এই ডিসকাউন্টেড বিলের ইনফরমেশনগুলো আমরা অঙ্কের মধ্যে দেখাবো না।
ইনক্লুডেড ইন দ্য ক্রেডিটর্স অফ বি লিমিটেড ইজ টাকা 24,000 ফর গুডস সাপ্লাইড বাই এ লিমিটেড। দেখো বি লিমিটেডের পাওনাদারের মধ্যে 24,000 টাকা রয়েছে, যেটা এ লিমিটেডের কাছ থেকে গুডস সাপ্লাইয়ের মাধ্যমে হয়েছে। তার মানে এই 24,000 টাকা এ লিমিটেড এবং বি লিমিটেডের মধ্যকার ইন্টারনাল লেনদেন। তো এই ইন্টারনাল লেনদেনগুলোকে আমরা বাতিল করব, সেট অফ করে দেব। এটা দেনাদার থেকেও বাদ দিব, এটা পাওনাদার থেকেও আমরা বাদ দিব। Included in the stocks of B Limited are goods to the value of 12,000 which were supplied by A Limited at a profit of 25% on cost. B Limited এর মজুদের মধ্যে 12,000 টাকার পণ্য রয়েছে, যেটা এ লিমিটেডের কাছ থেকে নেওয়া হয়েছিল। তাহলে এই লেনদেনটাও ইন্টারনাল লেনদেন, এটা মজুদের মধ্যে রয়েছে। মজুদের মধ্যে যদি কোনো ইন্টারনাল লেনদেনের পণ্য অন্তর্ভুক্ত থাকে, তার মধ্যকার প্রফিটটাকে বলা হয় আনরিয়ালাইজ প্রফিট। এটা থেকে আমরা আনরিয়ালাইজ প্রফিট বের করব এবং কাজ করব। এখন আমরা এই অঙ্কটা যদি করতে চাই, তাহলে আমাদের কিছু সাপোর্টিং ওয়ার্কিংস দরকার হবে। আমি এখন ওয়ার্কিংসটা করতে চলে যাব। দেখো ওয়ার্কিং 1 আমরা ধারাবাহিকভাবে 8টা ওয়ার্কিং সম্পূর্ণ করব। ওয়ার্কিং 1-এ আমরা প্রথমে লিখব হোল্ডিং রেশিও। হোল্ডিং রেশিও এ লিমিটেড ইজ টু বি লিমিটেড। দেখো এ লিমিটেড বি এর 1500 শেয়ার কিনে নিয়েছিল। বি লিমিটেডের টোটাল শেয়ারের সংখ্যা 2000, এর মধ্যে এ নিয়ে গেছে 1500, তাহলে বি এর রইল হলো 500 শেয়ার। আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি 3:1। ওয়ার্কিং 2, 2 নম্বর ওয়ার্কিং আমরা বের করব কারেন্ট ইয়ার প্রফিট। কারেন্ট ইয়ার প্রফিটে আমরা একটু কাজ করব। দেখো কারেন্ট ইয়ারের প্রফিট বের করার জন্য আমরা দেখি 31শে ডিসেম্বরে যে প্রফিটটা দেওয়া আছে, লিখব পিএল অ্যাকাউন্ট অ্যাট 31/12/2018। এটা দেওয়া আছে 90,000 টাকা। আর একটা অঙ্কের শুরুতে দেওয়া ছিল পিএল অ্যাকাউন্ট অ্যাট 1/1/2017। এটি দেওয়া আছে যে অতিরিক্ত তথ্যের মধ্যে 55,000 টাকা। দেখো 1/1/2018, এই 1/1/2018 মানে কিন্তু এটা 2018 সালে প্রফিটটা হয়নি, এর আগে প্রফিটটা হয়েছে, মানে 2017 সালে প্রফিটটা হয়েছে। আমাদের অতিরিক্ত তথ্যের মধ্যে বলা ছিল যে 2018 সালের অক্টোবরে আমরা 12.5% লভ্যাংশ পেইড করেছি, আর এই লভ্যাংশটা হলো 2017 সালের লভ্যাংশ। তাহলে মনে রাখবা 17 সালের লভ্যাংশ আমি 17 সালের প্রফিট থেকে পেইড করব। তাহলে এই 55,000 টাকাই হলো 17 সালের প্রফিট। তা এখান থেকে ওই লভ্যাংশের টাকাটা আমরা বাদ দিব, মাইনাস ডিভিডেন্ড। দেখো বি লিমিটেডের শেয়ার ক্যাপিটাল ছিল 2 লাখ, এটা 12.5%-এ এখানে টাকা আসবে হলো 25,000 টাকা। এখন এটা যদি আউটার কলামে নিয়ে যাই 30,000। দেখো 1 জানুয়ারিতে প্রফিট ছিল 55,000, এখান থেকে লভ্যাংশের টাকাটা যদি বাদ দিয়ে দিই, তাহলে অ্যাকচুয়ালি প্রফিট 55,000 না, প্রফিট হলো 30,000 টাকা দাঁড়ায়। তাহলে দেখো বছরের শেষে আমার প্রফিট হলো 90,000, আর এটা হলো বছরের শুরুতে আমার প্রফিট হলো 30,000। তাহলে শুরু থেকে শেষে গিয়ে প্রফিট বেড়েছে কত? 60,000। এই টাকাটাকে বলবো কারেন্ট ইয়ারের প্রফিট। অতএব কারেন্ট ইয়ার প্রফিট। এবার একটা কথা আছে, অতিরিক্ত তথ্যের মধ্যে বলা হয়েছে আমরা হোল্ডিং কোম্পানিওয়ালারা সাবসিডিয়ারি কোম্পানিকে কিনে নিয়েছি জুলাই মাসের 1 তারিখে, 1 জুলাই 2018 সালের 1 জুলাইতে আমরা কিনে নিয়েছি। তার মানে 2018-র 1 জুলাইয়ের আগে কিন্তু পূর্বে যে জানুয়ারি 1 তারিখ থেকে, মূলত 1/1/2018 থেকে এই 1/7/2018 পর্যন্ত, এই সময়টা কিন্তু ওরা আলাদা আলাদা প্রতিষ্ঠান ছিল, ওরা কিন্তু আলাদা ছিল। আর এরপরে 31/12/2018 পর্যন্ত এই সময়টা কিন্তু তার আর আলাদা নয়, এটা হলো হোল্ড করার পরে, মানে হোল্ড পরবর্তী সময় এটা। তাহলে দেখো যখন আলাদা ছিল
তখন কিন্তু মানে কেনার আগের প্রফিটটাকে বলা হয় ক্যাপিটাল প্রফিট, আর কেনার পরবর্তী হোল্ড করার পরবর্তী সময়ের প্রফিটটাকে বলা হয় রেভিনিউ প্রফিট। তার মানে এখানে যে 60,000 টাকা প্রফিট, এটা কিন্তু এই 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর, এই 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পুরা এক বছরের প্রফিট আছে এই 60,000 টাকা। কিন্তু সাবসিডিয়ারি কোম্পানিকে কিনে নেওয়া হয়েছে বছরের মাঝামাঝি সময়ে, তাই আমরা কি বলতে পারি, এই 6 মাস সময়ের প্রফিটটাকে বলবো ক্যাপিটাল প্রফিট, আর এই 6 মাসের প্রফিটটাকে বলবো রেভিনিউ প্রফিট। তাই এই 60,000 টাকাকে আমার দুটা ভাগে ভাগ করে নিতে হবে। এখন আমরা বলবো পোরশন অফ ক্যাপিটাল প্রফিট। এই 60,000 টাকাকে যদি আমরা 2 ভাগ করি, 6 মাসের যদি ভাগ করে দেই তাহলে 30,000, আর পরবর্তী সময়ের প্রফিটটাকে বলবো রেভিনিউ প্রফিট। এটাকে বলবো পোরশন অফ রেভিনিউ প্রফিট। 60,000 into 30,000। তাহলে আমার কারেন্ট ইয়ারের প্রফিটটা ক্যালকুলেশন করা হয়ে গেল। এবার আমরা ওয়ার্কিং থ্রিতে গিয়ে ক্যাপিটাল প্রফিটটা ক্যালকুলেশন করব। ক্যাপিটাল প্রফিট দেখো, ক্যাপিটাল প্রফিট কোনটাকে বলবো, এখানে কিন্তু আগে বলেছি যে কেনার আগের সময়টাকে আমরা মানে যেদিন আমি ক্রয় করেছি তার আগের সময়ের প্রফিটগুলোকে বলবো ক্যাপিটাল প্রফিট। তাহলে দেখো ক্যাপিটাল প্রফিটে আমার কি কি জিনিস দেওয়া আছে। আমার অঙ্কের মধ্যে লায়াবিলিটিস পাশে প্রথমে জেনারেল রিজার্ভ দেওয়া ছিল। জেনারেল রিজার্ভটা প্রফিট থেকে তৈরি হয়, তাই এখানে লিখবো এটা 1/1/2018 তারিখে দেওয়া আছে, তাই এই প্রফিটটাকে ক্যাপিটাল প্রফিট বলবো। বি লিমিটেডের ঘরে আছে 70,000 টাকা। আর আমার অতিরিক্ত তথ্যের শুরুতেই 1/1/2018 যে প্রফিটটা দেওয়া ছিল এটাও কিন্তু কেনার আগের প্রফিট। তো পিএল অ্যাকাউন্ট অ্যাট 1/1/2018 এখানে বলে দেব নেট, কারণ এই যে দেখো 1/1/2018 প্রফিট থেকে ডিভিডেন্ডের টাকাটা বাদ দিয়ে যে টাকাটা পেয়েছি এই টাকাটা আমরা লিখবো 30,000 টাকা। এরপরে এই যে দেখো কারেন্ট ইয়ারের প্রফিটের মধ্যে দেখো কারেন্ট ইয়ারের যে প্রফিটটা 60,000 ছিল, এই টাকাটাকে কিন্তু 2 ভাগ করছি। প্রথম অংশটা হলো ক্যাপিটাল প্রফিটের অংশ, তাই আমরা এখানে লিখে দেব পোরশন ফ্রম কারেন্ট ইয়ার প্রফিট। এটা ওয়ার্কিং 2 থেকে আমরা নিয়ে আসবো, তো এখানে বলবো ওয়ার্কিং 2। দেখো ক্যাপিটাল প্রফিটের পোরশন ছিল 30,000 টাকা। এটা যদি আমরা ক্যালকুলেশন করে মানে যোগ করে দেই তাহলে 1,30,000, এটাকেই বলবো আমরা ক্যাপিটাল প্রফিট। অতএব ক্যাপিটাল প্রফিট, এই ক্যাপিটাল প্রফিটের টাকা দুটি কোম্পানির মধ্যে আমরা ভাগ করব এখন। এর মধ্যে অতএব শেয়ার অফ এ লিমিটেডের ভাগে আমার কত পড়বে, এই 1,30,000 টাকাকে আমরা এই 3:1 এর রেশিওতে ভাগ করব। 3 এর যোগফল 4, 3। আর একটা বলবো শেয়ার অফ বি লিমিটেড। 1,30,000 1/4। তাহলে দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে পাবো হলো 97,500, আর এখানে পাবো হলো 32,500। এরপরে ওয়ার্কিং নাম্বার 4 এ চলে আসবো। 4 নম্বর ওয়ার্কিং নাম্বার 4 আমরা বলবো কস্ট অফ কন্ট্রোল। কস্ট অফ কন্ট্রোলে গিয়া আমরা দেখাবো, দেখো যে আমরা সাবসিডিয়ারি কোম্পানিকে ক্রয় করে তার কাছ থেকে কি কি জিনিস পেলাম। প্রথমে আমরা 1500 শেয়ার পেয়েছিলাম, তাই লিখবো ফেস ভ্যালু অফ শেয়ার। 1500 শেয়ার কিনেছি, এক একটার দাম হলো 100 টাকা করে, তাহলে
শেয়ারের মূল্য দাঁড়াবে 1.5 লাখ টাকা। এরপরে আমরা ক্যাপিটাল প্রফিট থেকে একটা ভাগ পেয়েছি, যে এ লিমিটেডের ভাগ আছে 97,500, তাই লিখব শেয়ার অফ ক্যাপিটাল প্রফিট অফ এ লিমিটেড, ওয়ার্কিং নাম্বার 3, 97,500। এরপরে দেখো আমরা প্রথম ক্লাসে এটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম, যদি ডিভিডেন্ড পেইড করা থাকে তাহলে বলছিলাম যে প্রথম কাজ হবে হলো ক্যাপিটাল প্রফিট থেকে বাদ দেওয়া। এই যে দেখো প্রফিট থেকে আমি বাদ দিয়েছি। দ্বিতীয় নম্বর ট্রিটমেন্ট ছিল কস্ট অফ কন্ট্রোলে হোল্ডিং কোম্পানির অংশ যোগ করতে হবে, তাই আমরা এখন হোল্ডিং কোম্পানির অংশটা লিখব শেয়ার অফ ডিভিডেন্ড। দেখো এই যে ডিভিডেন্ডের পরিমাণ এখানে ক্যালকুলেশন করা আছে 25,000 টাকা। এই 25,000 টাকা আমরা ভাগ করব 3:1 রেশিওতে। 3:1 এর যোগফল হলো 4, 3 দিয়ে গুণ করলে এখানে পাওয়া যাবে 18,750। 18,750 যোগ করে দিলে আমার যোগফল দাঁড়াবে 2,66,250। এখান থেকে আমরা মাইনাস করে দেব হলো 1500 শেয়ারের মূল্য, মাইনাস কস্ট অফ 1,500 শেয়ারস। দেখো আমার অঙ্কের মধ্যে অ্যাসেট পাশে দিয়ে দেওয়া আছে 1500 শেয়ারস ইন বি লিমিটেড এট কস্ট 2,40,000। 2,40,000। তাহলে দেখো আমি পেয়েছি 2,66,250, এই জন্য আমাকে পে করতে হয়েছে 2,40,000। আমার এখানে লাভ হয়েছে, প্রফিট হয়েছে 26,250। এই যে টাকাটা প্রফিট হলো এই টাকাটাকে বলবো ক্যাপিটাল রিজার্ভ। লস হলে বলতাম গুডউইল, এবার প্রফিট হয়েছে তাই এটার নাম হবে ক্যাপিটাল রিজার্ভ। আমার ওয়ার্কিং নাম্বার 4 শেষ হয়ে গেল। প্রিয় ছাত্রছাত্রীরা, এবার 5 নম্বর ওয়ার্কিং এ যদি আমরা চলে যাই, রেভিনিউ প্রফিট বের করা আমরা একটু দেখব। রেভিনিউ প্রফিট, ওয়ার্কিং নাম্বার 5। রেভিনিউ প্রফিটটা আমরা বের করব একটা টেবিল করে। দেখো এই যে ওয়ার্কিং নাম্বার 2 এর মধ্যে কারেন্ট ইয়ার প্রফিটের দেখো রেভিনিউ প্রফিটের ভাগে পড়েছিল, পোরশন হলো 30,000 টাকা। এটাকে বলবো পোরশন ফ্রম কারেন্ট ইয়ার প্রফিট। ওয়ার্কিং নাম্বার 2, কারেন্ট ইয়ারের প্রফিট থেকে রেভিনিউ প্রফিটে ভাগে পেয়েছিলাম 30,000 টাকা। এটা যোগ করে আমরা নিচে নামাবো 30,000, যোগ করে যেটা পাবো এটাই হলো রেভিনিউ প্রফিট। এই রেভিনিউ প্রফিটটাকে এখন দুটি কোম্পানির মধ্যে ভাগ করে দেব। অতএব শেয়ার অফ এ লিমিটেড, এই 30,000 টাকা যদি ভাগ করে দেই 3:1 এ, তাহলে এর ভাগে পড়বে 3/4। আর একটা হবে শেয়ার অফ বি লিমিটেড 30,000 ইন্টু 1/4। তাহলে দেখো এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 22,500, আর একটা হলো 7,500। এবার আসবো ওয়ার্কিং নাম্বার 6, মাইনরিটি ইন্টারেস্ট। যে সাবসিডিয়ারি কোম্পানির যত দাবি দেওয়া আছে সমস্ত দাবি দেওয়া গুলোকে বলবো মাইনরিটি ইন্টারেস্ট। প্রথমে তার শেয়ারের ভ্যালুটাকে বলবো ফেস ভ্যালু অফ শেয়ার। সাবসিডিয়ারি কোম্পানির শেয়ারের সংখ্যা হলো 500, এক একটা শেয়ারের দাম 100 করে, 50,000। এখানে ক্যাপিটাল প্রফিটের অংশটা আমরা লিখে দেব শেয়ার অফ ক্যাপিটাল প্রফিট অফ বি লিমিটেড।
ওয়ার্কিং নাম্বার 3 দেখো ওয়ার্কিং 3 তে ক্যাপিটাল প্রফিটে বি লিমিটেডের ভাগে আছে 32,500, তারপর লিখবো শেয়ার অফ রেভিনিউ প্রফিট অফ বি লিমিটেড ওয়ার্কিং নাম্বার 5। দেখো যে রেভিনিউ প্রফিটে বি লিমিটেডের ভাগে আছে 7,500, আর কিছু নেই, যোগ করে দিলে আমরা 90,000 টাকা পাবো। এটি হলো মাইনরিটি ইন্টারেস্ট। অতএব মাইনরিটি ইন্টারেস্ট ওয়ার্কিং নাম্বার 7 নম্বর ওয়ার্কিংটা হলো আনরিয়ালাইজড প্রফিট। দেখো সমন্বয় মানে অতিরিক্ত তথ্য আমি একটু আগে যে আলোচনা করেছিলাম, নিজেদের মজুদের মধ্যে বি লিমিটেডের মজুদের মধ্যে 12,000 টাকার মালামাল রয়েছে, যেটা এ লিমিটেডের কাছ থেকে ক্রয় করা হয়েছিল এবং প্রফিট করেছিল কস্টের উপরে 25%। তাহলে গুণ 25 ভাগ 125 ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 2,400। ওয়ার্কিং নাম্বার 8 প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অফ এ লিমিটেডের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের পরিমাণ। দেখো আমরা এখন লাস্ট ওয়ার্কিংসটা আমরা করতে যাচ্ছি। তো আমার অঙ্কের মধ্যে এ লিমিটেডের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের পরিমাণটা দিয়ে দেওয়া আছে। দেখো 1,50,000 টাকা, 1,50,000। এরপর আমরা এখান থেকে এখানে নিয়ে আসবো হলো রেভিনিউ প্রফিটে। এই যে রেভিনিউ প্রফিটে এ লিমিটেডের ভাগে একটা টাকা আছে, সেটা যে শেয়ার অফ রেভিনিউ প্রফিট অফ এ লিমিটেড ওয়ার্কিং নাম্বার 5। 5 নম্বর ওয়ার্কিং এ দেখো এ লিমিটেডের ভাগে আছে 22,500, যোগ করলে 1,72,500 মাইনাস, দেখো এখান থেকে বিয়োগ করে দেব হলো এই যে আমরা ডিভিডেন্ড সম্পর্কে যে আলোচনা করেছিলাম, সেখানে বলা ছিল ক্যাপিটাল প্রফিট থেকে বাদ যাবে, এখানে এটা করেছি। কস্ট অফ কন্ট্রোলে যোগ করতে হবে, সেটাও করেছি। লাস্ট বলেছিলাম প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে বাদ দিতে হবে, ওটা আমরা বাদ দেব শেয়ার অফ ডিভিডেন্ড। এই যে শেয়ার অফ ডিভিডেন্ড আমার 4 নম্বর ওয়ার্কিং এর মধ্যে বের করা আছে 18,750। আর আরেকটা হলো আনরিয়ালাইজড প্রফিটটা এখান থেকে বাদ দিতে হয়, তাই এখানে একবারে লিখে দেব আনরিয়ালাইজড প্রফিট বের করা আছে 2,400। যদি আমরা যোগ করে দিই তাহলে পাওয়া যাবে 21,150। এটা বিয়োগ করে দিলে যে রেজাল্ট আসবে 1,51,350। এটি আমার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ব্যালেন্স দাঁড়ালো।